আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে মূলদ ও অমূলদ সংখ্যার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর পার্ট 2 এর শুরুতেই আমরা আলোচনা করব বর্গমূল নির্ণয় সম্পর্কে। তো গত ক্লাসে আমরা বর্গমূল কি এবং ছোট সংখ্যার বর্গমূল নির্ণয় দেখিয়েছি। আজকে আমরা বড় বড় সংখ্যার বর্গমূল সংখ্যা নির্ণয় করব। এই জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করব। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব, আর একটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। সেটা করার জন্য ফার্স্টে আমাদেরকে গুণনীয়ক সম্পর্কে এবং মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। তো আমি ফার্স্টে বলে নিই যে গুণনীয়ক কাকে বলে। কোনো সংখ্যার গুণনীয়ক বলতে আমরা বুঝি ওই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলাকে ওই সংখ্যাটার গুণনীয়ক বলে। বুঝতে পারো না? একটু খেয়াল করো, এক্সাম্পল অবশ্যই তোমাকে দেখতে হবে, দেখলে তুমি ইজিলি বুঝে যাবা। মনে করো 4, আমি এই 4 এর গুণনীয়কগুলো বের করতে চাচ্ছি। তাহলে দেখো তো 4 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অ্যাকচুয়ালি 4 কে 1 এবং 4 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 4 একে 4, অর্থাৎ 4 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি হয় 4, আবার 4 দ্বারা ভাগ করলে হয় 1। আচ্ছা, 4 কে আর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বিগুণা 4, অর্থাৎ 4 কে 1 2 এই 4 দ্বারা ভাগ করা যায়। এই জন্য 1 2 4 কে এই 4 এর গুণনীয়ক বলা হয়। ঠিক আছে, একইভাবে আমি যদি বলি এখানে 8, 8 এর গুণনীয়কগুলো কোনগুলা? তাহলে দেখো 8 একে 8, 4 দ্বিগুণা 8, তারপর আর নাই। ঠিক আছে, তাহলে এখানে তুমি একটু খেয়াল করো এই যে 1 2 4 8, এই চারটাই হচ্ছে এই 8 এর গুণনীয়ক। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কোন সংখ্যার গুণনীয়ক বলতে বুঝি ওই সংখ্যাকে যেই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলা ওই সংখ্যাটার গুণনীয়ক। যেমন এখানে 4 কে 1 2 এবং 4 দ্বারা ভাগ করা যায়, দ্যাটস হোয়াই 1 2 4 হচ্ছে 4 এর গুণনীয়ক। এবং 8 কে তুমি দেখো 1 2 4 এবং 8 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 1 2 4 8 হচ্ছে 8 এর গুণনীয়ক। ঠিক আছে, এখন আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি যেই সংখ্যার দুইটা কেবলমাত্র দুইটাই গুণনীয়ক থাকে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন একটু খেয়াল করো তো, এখানে আমি লিখছি 2 3 5 7 11। ঠিক আছে, এখানে প্রত্যেকটি মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? দেখো এদের দুইটা কেবলমাত্র দুইটাই গুণনীয়ক আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দুইটা কেবলমাত্র দুইটা বলার কারণ হচ্ছে দুইটার কমও থাকতে পারবে না গুণনীয়ক, দুইটার বেশিও থাকতে পারবে না। ঠিক আছে, যেমন একটু খেয়াল করো 2 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 একে 2, 2 কে 1 এবং 2 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই যেহেতু এর দুইটা মাত্র গুণনীয়ক, এই জন্য এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আসলে আমরা 3 এরটা একটু খেয়াল করি। 3 কি মৌলিক কিনা দেখো। 3 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 এবং 3। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হলো যদি দুইটার কম হয় তাহলে সে কি সংখ্যা? যেমন 1 এর দেখো কেবলমাত্র একটা গুণনীয়ক। ঠিক আছে, শুধু 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দ্যাটস ওয়াই 1 মৌলিক না যৌগিক না। মৌলিক হওয়ার জন্য অ্যাকচুয়ালি দুইটা কেবলমাত্র দুইটাই থাকা লাগবে গুণনীয়ক। ঠিক আছে, দুইটার বেশি হলে সেও হয়ে যাবে যৌগিক সংখ্যা, দুইটার কম হলে সে মৌলিক না যৌগিক না। আর যদি দুইটাই থাকে তাহলে ডেফিনেটলি সে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যার দুইটা কেবলমাত্র দুইটাই গুণনীয়ক থাকবে, সেই দুইটা কি কি? 1 এবং সেই সংখ্যাটাই। যেমন দেখো 2 এর গুণনীয়ক কি? 1 এবং 2। 3 এর গুণনীয়ক কি? 1 এবং 3। এই দুইটাই গুণনীয়ক থাকে। এবং দেখো 5 এর গুণনীয়ক তুমি যদি বের করো পাইবা 1 এবং 5। 7 এর গুণনীয়ক বের করলে পাইবা 1 এবং 7। 11 এর গুণনীয়ক যদি বের করো পাইবা 1 এবং 11। অর্থাৎ এদের দুইটা করে গুণনীয়ক আছে, এর বেশিও নাই কমও নাই। দ্যাটস ওয়াই এরা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ফার্স্টে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তো আমাদের এখানে দুইটা সংখ্যা আছে দেখো 1024, এইটার আমরা বর্গমূল সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি এবং এইটার বর্গমূল সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি গেস করো তো এরা কি বর্গ সংখ্যা হতে পারে কিনা বা হওয়ার চান্স আছে কিনা। হ্যাঁ, দেখো শেষে 4 আছে, আমরা বলছি না যদি কোনো সংখ্যার শেষে 1
তারপর হচ্ছে যে 4, 5, 6, 9 এবং ডাবল শূন্য বা জোড়া শূন্য থাকলে তারা অবশ্যই পূর্ণবর্গ হওয়ার চান্স আছে। ঠিক আছে, দেখো যেহেতু এটা শেষে 4, তাহলে এটা বর্গ হওয়ার চান্স আছে, এটা শেষে 6, এটাও বর্গ হওয়ার চান্স আছে। ঠিক আছে, আসলে এর আমরা বর্গমূল নির্ণয় করি, যেসব সংখ্যা পূর্ণবর্গ তাদের বর্গমূল ইজিলি নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো এটার আমরা বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কিভাবে নির্ণয় করব? এটাকে বর্গমূল নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে, অ্যাকচুয়ালি মৌলিক গুণনীয়ক কারা? কোন সংখ্যার গুণনীয়কের ভিতরে যারা মৌলিক সংখ্যা তারাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। আসো তো আমরা এইদেরকে মৌলিক সংখ্যা দ্বারা ক্রমাগত ভাগ করতে থাকবো। ফার্স্টে দেখো একটু খেয়াল করো, যেহেতু এটা একটা জোড় সংখ্যা, ঠিক আছে, বা শেষে জোড় সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো দেখো 2 দ্বারা ভাগ করো, এই যে 10 কে ভাগ করলে 2 দ্বারা হবে 5, তারপরে এই 2 কে ভাগ করলে 2 দ্বারা হবে 1, এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করি হবে 2। ঠিক আছে, আসো আমরা পরবর্তী আবার ভাগ করি, অর্থাৎ দেখো 512 শেষে যেহেতু জোড়া সংখ্যা, অর্থাৎ এটা একটা জোড়া সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে আবারও। তো 2 দ্বারা ভাগ করি, দেখো 5 কে ভাগ করলে কত হয়? 2 দ্বিগুণে 4, তাহলে 5 এর থেকে 4 গেলে থাকবে 1, আর এর পাশে আছে 1, বসাইলাম 11 হলো। ঠিক আছে, এবার 2 দ্বারা 11 কে ভাগ করো, 5 দ্বিগুণা 10, রইল 1, এর পাশে আছে 2, বসাইলাম 2, তাহলে কত হবে? 6 দ্বিগুণে 12। ওকে ফাইন। এরপরে আমরা একটু খেয়াল করি, এবার আবারও জোড়া সংখ্যা আছে শেষে, তাহলে আবারও 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 5 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2। ঠিক আছে, থাকবে 1, তারপর হচ্ছে এখানে পাশে আছে 6, হলো 16, 2 দ্বারা 16 কে ভাগ করলে হবে 8। দেন দেখো আবারও জোড়া সংখ্যা আসছে, তাহলে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব। 6 দ্বিগুণে কত হবে? 6 দ্বিগুণে 12। ঠিক আছে, আর 4 দ্বিগুণে 8। আসলে আবারও জোড়া সংখ্যা আসছে, আবারও 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4, আবারও জোড়া সংখ্যা আসছে, আমরা 2 দ্বারা ভাগ করি। তাহলে কত? 16 দ্বিগুণা 32, আবার 2 দ্বারা করলে 8 দ্বিগুণা 16, আবার 2 দ্বারা ভাগ করলে 4 দ্বিগুণা 8, তারপরে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বিগুণে 4। ঠিক আছে, এখন দেখো আমরা এর নিচে দিয়ে লিখব, সুতরাং কত মোট সংখ্যা ছিল? কত? 1024 সমান যেই গুণনীয়কগুলা পাইছি মৌলিক, সেগুলা লিখব। তাহলে 2 গুণন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আচ্ছা, তো সুতরাং 10,024 এর বর্গমূল স্কয়ার রুট বা রুট 1024, সরি 10,000 বলছি আমি, মনে হয় এটা 1024। তো এখানে দেখো কত আসবে অ্যান্সারটা। তো একটু খেয়াল করো, আমরা বলছি একই জাতীয় দুইটা সংখ্যার গুণফল থেকে বর্গমূল একটা করে ফেলে, অর্থাৎ একই জাতীয় দুইটা সংখ্যার গুণফল থাকলে সেখান থেকে বর্গমূলে আসবে একটা। তাহলে এখানে প্রত্যেকটা দুইটা 2 এর জন্য একটা করে 2 আসবে। তাহলে এখানে এই দুইটার জন্য একটা আসলো গুণন, তারপরে এই দুইটার জন্য একটা আসলো, তারপরে এই দুইটার জন্য একটা আসলো। ঠিক আছে, তারপরে এই দুইটার জন্য একটা আসলো, তারপরে এই দুইটার জন্য একটা আসলো। ঠিক আছে, অর্থাৎ এখানে 10 অর্থাৎ এখানে 2 যেহেতু আছে 10টা, তার মানে বর্গমূল করলে 2 আসবে 5টা, অর্ধেক কমে যাবে। ঠিক আছে, তারপরে এখানে যদি আমরা এদেরকে গুণ করি, কত আসে? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32। সুতরাং এটা হবে, সরি 36 লিখছি, এটা হবে 32। অর্থাৎ 1024 এর বর্গমূল হবে 32। মৌলিক সংখ্যা দ্বারা ধারাবাহিকভাবে ভাগ করে সেখান থেকে যদি আমরা বর্গমূল করি, আমরা যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আমরা কত পাইছি? 10,024 এর বর্গমূল পাইছি 32। আসলে এবার আমরা দেখব 3136 এর বর্গমূল কিভাবে নির্ণয় করব।
তো এই ক্ষেত্রেও আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে এই 3136কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদক করব। যেহেতু জোড় সংখ্যা ফার্স্টে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 3 এর ভিতরে যাবে একবার, থাকবে 1, 3 কে ভাগ করলে 1 থাকবে, তার পাশে আছে 1 বসালাম 11। এবার 2 দ্বারা 11 কে ভাগ করলে 5 দ্বিগুণা 10 থাকবে 1, তার পাশে আছে 3, 3 বসালাম 13, 13 কে 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 6 দ্বিগুণে 12 থাকবে 1, 1 এর পাশে এই 6 কে বসাবো তাহলে কত হবে 8 দ্বিগুণে 16। ওকে ফাইন। দেন আবারও জোড়া সংখ্যা শেষে তাহলে আবারও 2 দ্বারা ভাগ করা যাবে, রাইট? ওকে, তো এবার দেখো 1 কে তো ভাগ করা যায় না, এই দুইটাকে ভাগ করো, 8 দ্বিগুণে 16 তাহলে 7 দ্বিগুণে 14 থাকবে 1, তারপরে তার পাশে বসাও এই 6, কত হলো 16, তাহলে 8 দ্বিগুণে 16, তারপরে এই 4 কে ভাগ করলে 4 দ্বিগুণে 8। ঠিক আছে, আবারও শেষে জোড়া সংখ্যা বা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করো, তাহলে 7 কে 2 দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণে কত হবে 6 থাকবে 1, হ্যাঁ, তারপরে তার পাশে আছে 8, 8 বসাও, 9 দ্বিগুণে 18, তারপর হচ্ছে 2 কে ভাগ করো, 2 কে ভাগ করলে 2 দ্বিগুণে 4, ফাইন। দেন আবারও দেখো জোড়া সংখ্যা, তাই 2 দ্বারা ভাগ করো, 3 কে যদি 2 দ্বারা ভাগ করি থাকবে 1, সরি যাবে একবার, এবং 2 কে 2 তো অবশিষ্ট থেকে যাবে 1, তার পাশে আছে 9, 19, তাহলে 2 দ্বারা 19 কে ভাগ করলে 9 দ্বিগুণে 18 থাকবে 1, তার পাশে আছে 2, 2 এবার বসাইছি মতন হয়েছে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 দ্বিগুণে 12, ফাইন। দেন একটু খেয়াল করো, দেন দেখো এখানে আবারও জোড়া সংখ্যা বা জোড় সংখ্যা এবারও 2 দ্বারা ভাগ করো, দেখো 19 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 9 দ্বিগুণে 18 থাকলো 1, তারপরে এই 6 1 এর পাশে বসাও 16, তাহলে কত হবে 8 দ্বিগুণে 16, আবারও জোড়া সংখ্যা 2 দ্বারা ভাগ করো, 9 কে ভাগ করলে কত হয় 9 কে ভাগ করলে 4, 4 দ্বিগুণে 8, 1 থাকে, তার পাশে এই 8 বসাও 18, 9 দ্বিগুণে 18। দেখো এইবার কিন্তু আর জোড়া সংখ্যা নাই, ঠিক আছে, শেষে এবার চলে আসছে কত, এইবার চলে আসছে 49 বা 9 চলে আসছে শেষে। তো এই ক্ষেত্রে তোমার দেখো 2 দিয়ে তো যাবেই না যেহেতু জোড় সংখ্যা না, তাহলে এবার তুমি 3 দিয়ে চিন্তা করো, 3 দ্বারা কি যায়, 3 দ্বারা যায় কিনা সেটা টেস্ট করা বা চেক করার সিস্টেম হচ্ছে যেই সংখ্যাটাকে তুমি 3 দ্বারা ভাগ করবা এই সংখ্যাটার অঙ্কগুলাকে যোগ করবা। তাহলে দেখো এখানে অঙ্ক আছে কত 4 আর 9, 4 আর 9 কে যোগ করো, যোগ করলে কত হয় 13, তারপরে দেখবা এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, যদি 3 দ্বারা এটাকে ভাগ করা যায় যোগফলটাকে, তাহলে অবশ্যই অবশ্যই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এখন দেখো এই সংখ্যাটা হচ্ছে 49, আর 49 এর ভিতরে দুইটা অঙ্ক আছে, একটা 4 একটা 9, 4 আর 9 যোগ করলে আসে 13, 13 কে কি 3 দ্বারা ভাগ করা যায়, যায় না কিন্তু, দ্যাটস ওয়াই এই সংখ্যাটাকে অর্থাৎ এই 49 সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে। ওকে, এবার তাহলে 3 এর পরে মৌলিক সংখ্যাকে, 3 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে, যাবে না। 5 দ্বারা তখনই ভাগ করা যায় যদি সংখ্যাটা শেষে 0 অথবা 5 থাকে, দেখো এটা শেষে 0ও নাই 5ও নাই, দ্যাটস ওয়াই 5 দ্বারাও যাবে না। 5 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে কি 7, তাহলে 7 দ্বারা টেস্ট করো তো এটা যায় কিনা, 7 সাথে কত হয় 49, হ্যাঁ 7 দ্বারা যায়, 7 সাথে 49, ঠিক আছে। তো এরপরে আর 7 কে তো ভাগ করা যায় না, 7 যেহেতু মৌলিক সংখ্যা। ওকে, এখন আমরা লিখি সুতরাং কত 3136, 3136 সমান, এখানে কয়টা 2, 1 2 3 4 5 6 আর 7 আছে দুইটা, 1 2 3 4 5 6 আর 7 আছে দুইটা, ইনটু 7 ইনটু 7, ঠিক আছে। ওকে, এখন এর বর্গমূল, সুতরাং 3136 এর বর্গমূল, এর বর্গমূল সমান স্কয়ার রুট বা রুট 3136, 3136 সমান কত হবে, সমান হবে দেখো আমরা বলছি প্রত্যেকটা একই জাতীয় জোড়ার জন্য একটা করে চলে আসবে, তাহলে দুইটা 2 এর জন্য আসবে একটা 2 ইনটু এই দুইটা 2 এর জন্য আসবে একটা 2 ইনটু
এই দুইটা দুইয়ের জন্য আসবে একটা 2 ইনটু এই দুইটা 7-এর জন্য আসবে একটা 7। হ্যাঁ, তারপর আমরা গুণ করে দিব। 2 দ্বিগুণে কত হয় 4, 4 দ্বিগুণে 8, 7 8 56। অর্থাৎ 3136-এর বর্গমূল হচ্ছে 56। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 1849 এইটার বর্গমূল করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো বন্ধুরা, এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো যেই দুইটা সংখ্যা নিয়েছি দেখো, একটা হচ্ছে 3136, একটা হচ্ছে 31684। তো দেখো এদের বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করি। ঠিক আছে, এই 3136-এর আমরা একটু আগেই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাইছি যে 56 আসে। ঠিক আছে, ওকে। এবার আসো ভাগফলের সাহায্যে আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। তো নির্ণয় করার জন্য ফার্স্টে আমরা সংখ্যাটা তুলব 3136, দেন আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া গঠন করব। ঠিক আছে, করার পরে এই পাশে একটা দাগ দিব, দিয়ে ফার্স্টে আমরা দেখব এই যে সামনে যে সংখ্যাটা আছে এটা কোন সংখ্যার বর্গ বা এর ইমিডিয়েট কাছাকাছি বর্গ। ঠিক আছে, অর্থাৎ এর কাছাকাছি বর্গ সংখ্যা নিব। তাহলে দেখো, আমরা যদি 3-এর বর্গ করি 9, 4-এর বর্গ করলে 16, 5-এর বর্গ করলে 25, 7-এর বর্গ করলে 6-এর বর্গ করলে 36, কিনা এটার চেয়ে বেশি হয়ে যায়। তাহলে বেশি তো নেওয়া যাবে না, তাহলে 5-এর বর্গ নিতে হবে। তাহলে 5-কে এখানে লিখবো, তার বর্গ সংখ্যাটা এখানে লিখবো। 5-কে বর্গ করলে কত হয়? 5-কে বর্গ করলে হয় 25। ওকে, ফাইন, এখানে লিখলাম। লিখার পরে দেখো এখানে আমাদের 31 থেকে 25 চলে গেলে কত থাকবে? 6। দেন আমরা কি করব? দেন আমরা এই উপরের জোড়াটা এখানে নামাবো। ঠিক আছে, ফাইন। দেন আমরা এই পাশে একটা দাগ দিব, দিয়ে এই যে এখানে যে সংখ্যাটা পাইছি এইটার দ্বিগুণ এই পাশে লিখব। 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এখন আমরা এখানে একটা সংখ্যা বসাতে চাই, অর্থাৎ একটা ডিজিট বসাতে চাই। ডিজিট বসালে একটা সংখ্যা তৈরি হবে এবং ওই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে এখানে যে ডিজিটটা বসাইছো এখানে সেই ডিজিটটাই আসতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে। এখন দেখো তো কত দ্বারা ভাগ করলে এখানে যেই অঙ্কটা বসাবো এখানে সেই অঙ্কটাই যাতে আসে। এবার তুমি চিন্তা করো, ধরো এখানে যদি আমি শূন্য বসাই, নর্মালি গেস করো, যদি আমি শূন্য বসাই কত হয়? 100। ঠিক আছে, তো এখানে আছে কত? 600। এখানে আছে কত? 600। তাহলে নর্মালি তুমি দেখো তো, যদি আমরা এটাকে 6 বার গুণ করি, 6 বার গুণ করলে অ্যাকচুয়ালি এখানেও তো 6ই বসাতে হবে। কত বসাতে হবে? 6। তাহলে 6 গুণ বসাও, দেখো কত হয়? 6 6 36। 36-এর 6 হাতে আছে 3। এই 6 দ্বারা শূন্যকে গুণ করলে 0, শূন্যের সাথে হাতে 3 যোগ করলে 3, তারপরে 6 দ্বারা 1কে গুণ করলে 6 একে 6, এই তো 636। অর্থাৎ এখানেও আমাদের 6 বসবে, এখানেও বসবে 6। তার মানে হলো 106 দ্বারা 636-কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ হবে 6 বার। তাহলে ভাগ করো 636। তার মানে একটা জিনিস খেয়াল করছো কি, এখানের সংখ্যাটা এইটা গুণ করলে অ্যাকচুয়ালি এখানেরটা হয়। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো 636 থেকে যদি 636 বাদ দেওয়া হয় ভাগশেষ থাকবে কি? 0। তাহলে তুমি লিখতে পারো, সুতরাং 3136-এর বর্গমূল সমান স্কয়ার রুট 3136 সমান হচ্ছে এই যে এইটা হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, 56। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আসবে সেটি হবে তোমার অ্যান্সার। তো আমরা অলরেডি দেখে আসছি যে এটার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলটা 56ই আসছে। তো এখন আমরা নির্ণয় করব 31684 বর্গমূলটা। ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা আবারও সংখ্যাটাকে তুলে নিব 31684। তারপর আমরা কি করব? এই পাশে একটা দাগ দিব, দেন এই ডান পাশ থেকে বাম পাশের দিকে জোড়া গঠন করব। ঠিক আছে, আর যেটা সিঙ্গেল থাকে এটাকে সিঙ্গেলই রাখবো। ওকে, দেন আমরা দেখব যে কোন সংখ্যাকে বর্গ করলে এইটার সমান অথবা এটার ইমিডিয়েট কাছাকাছি হয়। 1কে বর্গ করলে হয় 1, আর 2কে বর্গ করলে হয়ে যায় 4। তাহলে 4 তো বেশি হয়ে যায়, আমরা 4 নিতে পারবো না।
তাহলে 1 এর বর্গই নিতে হবে। তাহলে এখানে 1 বসালাম, তার বর্গ সংখ্যাটা এখানে বসালাম। 1 কে বর্গ করলে তো অ্যাকচুয়ালি একই হয়। ওকে ফাইন, দেন আমরা বিয়োগ করে দিব, থাকবে 2। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জোড়াটাকে নামাবো তার পাশের যে জোড়াটা, ঠিক আছে। দেন আমরা এই পাশে একটা দাগ দিব, দেওয়ার পরে এই সংখ্যাটার দ্বিগুণটা এখানে লিখব। তারপরে কাজ হচ্ছে এখানে আমাদেরকে একটা ডিজিট বসাইতে হবে। ডিজিটটা বসানোর পরে এখানে একটা সংখ্যা তৈরি হবে। এই সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে যে ডিজিটটা বসাইছো এখানে যাতে সেই ডিজিটটাই আসে এমন ভাবে ভাগ করতে হবে। হ্যাঁ, এবার তুমি গেস করো, মনে করো এখানে তুমি 0ই বসাইছো। 0 বসাইলে কত হয়? 20। তাহলে 20 দ্বারা এখানে কতবার ভাগ যাবে এটাকে? দেখো নরমালি এখানে যেহেতু 216 আছে, 100 কে ভাগ যায় 5 বার, আর তোমার 200 কে ভাগ যায় কয়বার? 10 বার। তুমি দেখো এখানে যদি 10 বসাও তাহলে 10 এর সাথে এখানে সংখ্যাটা তো গুণ হবে 10 বার, তার মানে এটা ওই যে 16 এর চেয়ে বেশি হয়ে যাবে না? এখানে 10 বার না, তুমি 8-9 বার গুণ করো, 8 বার গুণ করে দেখো, তাহলে এখানে হবে কত? এখানে তাহলে তো 8 বার গুণ করলে ডেফিনেটলি 8 হবে, তাহলে এখানেও তো 8 হইতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা এখানের সংখ্যাটা গুণ করলে এইটা হতে হবে। তাহলে দেখো 8 8 কত? 64, 64 4, হাতে আছে কত? হাতে আছে 6, 8 দ্বিগুণে 16, 16 আর 6 যোগ করলে 22, হয়ে যাচ্ছে 224, যেটা কিনা এই সংখ্যাটার চেয়ে বেশি। তাহলে বেশি তো তোমাকে নিতে পারবে না তুমি, ঠিক আছে। এই জন্য তুমি দেখো 8 বার নেওয়ার কারণে এরকম বেশি হয়ে যাচ্ছে, তার মানে 9 তোমাকে একবার কম নিতে হবে। তাহলে কত নিতে হবে? 7 বার। তাহলে কত হয়? 7 7 49, 49 এর 9, ঠিক আছে। হাতে আছে কত? 4, 7 দ্বিগুণে 14, 14 আর 4 কত হয়? 18। এইটা হবে সংখ্যা। তাহলে এখানে হবে 7, এখানে হবে 7, ঠিক আছে। 189। এখানে সংখ্যার যে এক্সাক্ট সমান হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না, এর কাছাকাছি অথবা এর সমান, ঠিক আছে। এমন ভাবে নিতে হবে এর কাছাকাছি অথবা এর সমান, ইমিডিয়েট কাছাকাছি হইতে হবে, বেশি যাওয়া যাবে না। হ্যাঁ, ওকে। এবার তুমি একটু খেয়াল করো এখানে কত থাকে? 16 থেকে 6 কমে গেলে 7, হাতে আছে 1, 8 আর 1 যোগ করলে 9, 11 থেকে 9 কমে গেলে 2, হাতে আছে 1, 1 1 যোগ করলে 2, 2 এর থেকে 2 কমে গেলে 0। এবার খেয়াল করো আমরা এখন যে কাজটা আমরা হচ্ছে এই সংখ্যাটা নামাবো, অর্থাৎ এই জোড়াটা নামাবো আর কি, 8 4। তারপরে আমাদের কাজ হচ্ছে এবার এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসানো। তাহলে 17 এর দ্বিগুণ হচ্ছে কত? 17 এর দ্বিগুণ 34। এবার আবারও কাজ হলো এখানে আমরা একটা ডিজিট বসাবো। ডিজিটটা বসানোর পরে এখানে যেই সংখ্যাটা তৈরি হবে সেটা দ্বারা এটাকে ভাগ করলে এখানে যাতে ওই ডিজিটটাই আসে, ঠিক আছে, সেম ডিজিট আসা লাগবে। তাহলে তুমি এখানে নরমালি আবারও চিন্তা করো, মনে করো এখানে 0 আছে, তাহলে 340, তার মানে তুমি দেখো এখানে যেহেতু 27 আছে, 2700, তাহলে 300 দ্বারা 27 গুণ করলে কত হয়? 9 বার। আর তাহলে তুমি নরমালি 9 বার না, তুমি যেহেতু এখানে 84 আছে, তাহলে তুমি 8 বার থিঙ্কিং করো, 8 বার 7 বার এমন থিঙ্কিং করো। তাহলে এখানে যদি 8 বার থিঙ্কিং করো অর্থাৎ 348, এখানে 8 বসাইবা, তাহলে দেখো এখানেও তো 8 হইতে হবে, এই 8 দ্বারা গুণ করে দেখো 8 8 কত হয়? 64, 64 4, হাতে আছে 6, 8 দ্বারা 4 কে গুণ করলে 4 8 32 আর 6 38, 38 এর 8, হাতে আছে 3, ঠিক আছে। 8 দ্বারা 3 কে গুণ করলে 3 8 24 আর 3 27, অর্থাৎ দেখো 2700, অর্থাৎ দেখো 2784 চলে আসছে। তার মানে এটা হবে কতবার? 8 বার, 2784। সুতরাং নির্ণেয় কত? 31684 এর বর্গমূল সমান স্কয়ার রুট অফ 31684 সমান কত? দেখো কত আসছে এখানে? 178। এটাই হচ্ছে আমাদের এই সংখ্যার কাঙ্ক্ষিত অ্যান্সার। 52900 এর বর্গমূল নির্ণয় করে কমেন্টে জানানো। তোমরা একটু খেয়াল করো বর্গমূল রিলেটেড কোশ্চেন কি বলছে? 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে?
যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, ঠিক আছে, তার মানে এখানে এই সংখ্যাটা থেকে অনেকগুলো সংখ্যা বিয়োগ করলেই বিয়োগফলটা পূর্ণবর্গ হয়। বাট ওই বিয়োগ সংখ্যাগুলোর ভিতরে কোন সর্বোচ্চ ক্ষুদ্রটা বিয়োগ করলে অ্যাকচুয়ালি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন ধরো তোমার কাছে অ্যাকচুয়ালি আছে মনে করো 10, ঠিক আছে, এই 10 থেকে তুমি 1 বিয়োগ করলেও তুমি পাচ্ছ 9, যেটা কিনা একটা 3-এর বর্গ সংখ্যা। হ্যাঁ, এই 10 থেকে তুমি যদি অ্যাকচুয়ালি 6 বিয়োগ করো তাহলে পাচ্ছ 4। 4 হচ্ছে কি একটা 2-এর বর্গ সংখ্যা। তুমি যদি 10 থেকে 9 বিয়োগ করে দাও তাহলে পাচ্ছ 1। হ্যাঁ, 1 কিন্তু 1-এর একটা বর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে তুমি 3টা সংখ্যা বিয়োগ করছো, 1, 6, 9। এই 3টার ক্ষেত্রে 3টা সংখ্যা পাইছো 9, 4, 1। এরা তিনটাই কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। এখন এদের ভিতরে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 1, ঠিক আছে। তো এখন এখানে এই কোশ্চেনটাই করছে যে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে এটা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বা কোন সংখ্যা যোগ করলে এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে, ভাগফলের যেই বর্গমূলের সিস্টেম আছে এই সিস্টেমে আগাবো। যদি বলতো যে যোগফল, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাও আমরা ভাগ পদ্ধতিতে আগাবো। যখন যোগ বিয়োগের কথা রিলেট থাকবে তখন অবশ্যই আমরা ভাগ পদ্ধতিতে আগাবো। 8655, হ্যাঁ, দেন আমরা এটাকে বাম ডান দিক থেকে বাম দিকে জোড়া গঠন করব। করার পরে তারপর আমরা এই পাশে একটা দাগ দিব। দেন আমরা দেখব এই সংখ্যাটা, এই যে দুইটা, এই জোড়াটা কোন সংখ্যার বর্গ বা এর কাছাকাছি কোন সংখ্যাকে বর্গ করলে পাওয়া যায়। দেখো 6 কে বর্গ করলে 36, 7 কে বর্গ করলে 49, 8 কে বর্গ করলে 64, 8 8, 9 কে বর্গ করলে 9 9 81 হয়, কিন্তু 10 কে বর্গ করলে 100 হয়ে যায়। সেটা তুমি নিতে পারবে না যেহেতু বড়। তাহলে দেখো এই 86 থেকে যদি 81 কমে যায় পাইবা 5। হ্যাঁ, দেন তুমি কি করবা? এই জোড়াটা নামিয়ে ফেলবা। তারপরে তুমি এই 9 এর দ্বিগুণ এখানে লিখবা। কত হলো? 18। দেন আমরা বলছি এখন এখানে একটা ডিজিট বসাতে হবে। যেই ডিজিটটা বসালে এখানে যেই সংখ্যাটা গঠিত হবে সেটা দ্বারা এটাকে ভাগ করলে যাহাতে এখানে সেই ডিজিটটাই আসে। তাহলে তুমি নরমালি গেস করো, এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে কত হয়? 180 হয়, ঠিক আছে। তাহলে এখানে আছে কত? 555। মোটামুটি তুমি 180 মানে কত? 200। মোটামুটি তুমি দুইবার গেস করতে পারো, ঠিক আছে। তো দুইবার যদি তুমি করো এখানে 182, এটাকে গুণ করতে হবে দুইবার। তাহলে কত? 2 দ্বিগুণা 4, 8 দ্বিগুণা কত? 16, 16 6 হাতে আছে 1, 2 দ্বারা 1 কে গুণ করে 2 একে 2, অর্থাৎ হচ্ছে 364। আমরা যদি এবার 3 বার গেস করি, অর্থাৎ 183 ইনটু 3, তাহলে 3 3 9। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখো কত হয়? 3 6 3 8 24, 24 4 হাতে আছে 2, 3 একে 3 আর 2 5, অর্থাৎ 549। 3 বার নিতে পারো, ঠিক আছে, 3 বার নিতে পারো। এটা 3, তাহলে কত হয়? 549। ওকে, দেখো এখানে কত থাকে? 555 থেকে যদি তুমি 549 বাদ দিয়ে দাও 6 থাকবে। তাহলে এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় হয়ে গেছে। অর্থাৎ এই সংখ্যা থেকে 8655 থেকে এই 6 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। এখানে অ্যাকচুয়ালি যে বর্গমূল করার পরে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে বিয়োগফলের ক্ষেত্রে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, আসো আমরা এবার যোগফলের একটা দেখি। তো বন্ধুরা পরের কোশ্চেন দেখো, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগেরটার মতোই সিমিলার। দেখো যদি আমি এখানে 10 নিতাম তাহলে 10 এর সাথে যদি আমি মনে করো 6 যোগ করি তাহলে কত হচ্ছে? 16, যেটা কিনা 4 এর বর্গ।
যদি আমি 10-এর সাথে 15 যুক্ত করতাম তাহলে হয়তো 25, তাহলে এটা হচ্ছে 5-এর বর্গ। আমি যদি 10-এর সাথে অ্যাকচুয়ালি কত 26 যুক্ত করতাম হয়তো 36, যেটা কিনা 6-এর বর্গ। এইভাবে আমি 10-এর সাথে অসংখ্য সংখ্যা যোগ করতে পারি। বাট যোগ করার ফলে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করছি মতন হচ্ছে এটা একটা পূর্ণবর্গ হয়েছে এগুলার ভিতরে। অ্যাকচুয়ালি এগুলার ভিতরে দেখো 6 সবচেয়ে ছোট, 6 যোগ করছি মতন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলবো, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা বলছি যখন এরকম সংখ্যা দিয়ে যোগফল বা বিয়োগফল রিলেটেড পূর্ণবর্গ হবে কিনা জানতে চাই, তখন অবশ্যই তুমি বর্গমূলের ভাগ পদ্ধতিতে আগাবা। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সংখ্যাটা তুলে নেওয়া। অর্থাৎ এখানে আছে কত 5605। তারপরে ডান দিক থেকে বাম দিকে জোড়া গঠন করা, দেন আমরা এই পাশে একটা দাগ দিব, দিয়ে দেখব কোন সংখ্যাকে বর্গ করলে এটা সমান অথবা এটার ইমিডিয়েট হয় বা ইমিডিয়েট কাছাকাছি হয়। তাহলে দেখো তুমি 5-এর বর্গ 6 7, 7-এর বর্গ করলে কত 7 7 49, 8-এর বর্গ করলে 8 8 64, যেটা বেশি হয়ে যায় 8 নেওয়া যাবে না, নিতে হবে 7। তাহলে 7 7 কত হয় 49। তাহলে দেখো 56 থেকে 49 চলে গেলে থাকবে 7। তারপরে আমরা কি করব এই জোড়াটা নামাবো। ঠিক আছে, দেন আমরা এই পাশে একটা দাগ দিয়ে এটা দ্বিগুণ এই পাশে লিখবো 14। তারপরে এখানে একটা সংখ্যা বসাতে চাচ্ছি। ওকে, তো এখানে তুমি একটু খেয়াল করো, নরমালি 0 গেস করো ফার্স্টে 140 আর এখানে আছে 700। তাহলে 140 দ্বারা মোটামুটি 150 তুমি কল্পনা করতে পারো, তাহলে 2বার 3বার তুমি চিন্তা করতে পারো। অর্থাৎ দেখো 143 ইন্টু 3, ঠিক আছে, তাহলে 3 3 9, তারপর হচ্ছে 3 4 12 2, হাতে আছে 1, 3 একে 3 আর একে 4, 400 কত আসে 29। সরি আমি তো 200 ধরে নিয়েছি, এটা আগে আরো বেশি যাবে। এখানে যেহেতু 700, মোটামুটি তোমার 5বার তুমি গেস করো, 5বার 145 ইন্টু 5, 5 5 25 এর 5, হাতে আছে 2, 4 5 20 আর 2 এ 22, 5 একে 5 আর 2 7, 725। এইটা একটু বেশি হয়ে যায়, তার মানে তুমি 4বার গেস করতে পারো 144 ইন্টু 4। ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে এখানে শেষের দুইটা যাতে সেম হয়। 4 4 16 16 6, হাতে আছে কত 1, 4 4 16 আর 1 17, 4 1 4 আর হাতের 1 5, অর্থাৎ 576। ঠিক আছে, তাহলে তোমার এইটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 576, তাহলে কতবার 4বার। ঠিক আছে, তাহলে এখানে 4 দাও, এখানেও 4 দাও, কত হয় 576। তাহলে দেখো 5 থেকে যদি 576 বাদ দেই, 15 থেকে 6 কমে গেলে থাকবে 9, 1 আছে 7 আর 1 যোগ করলে 8, 10 থেকে 8 চলে গেলে 2, হাতে আছে 1 আর হচ্ছে যে এখানে কত 5 6, 7 থেকে 1 কমে গেলে 6 কমে গেলে 1, অর্থাৎ অবশিষ্ট থাকে 129। ঠিক আছে, এখন বলছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এখন দেখো তো এইটা অ্যাকচুয়ালি কার কোন সংখ্যার বর্গের দিকে আগাচ্ছে। দেখো অলরেডি সে 74-এর বর্গ হয়েছে। ঠিক আছে, বর্গ এই সংখ্যাটা 74-এর বর্গ হয়েও 129 অবশিষ্ট রয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা কার দিকে আগাচ্ছে, তার পরের সংখ্যা, অর্থাৎ কে 74-এর পরের সংখ্যা কে 75, 75-এর বর্গের দিকে আগাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দেখি এই সংখ্যাটা 75-এর বর্গ থেকে কতটুকু কম, সেটা যোগ করলে তো অ্যাকচুয়ালি এটা একটা পূর্ণবর্গ হবে। তো আমরা দেখো লিখি, সুতরাং 74 যোগ 1 75-এর বর্গ, 75-এর বর্গ বর্গ সমান কত 75-এর বর্গ যদি আমরা নির্ণয় করি সমান আসবে, দেখো 5 5 কত 25। ঠিক আছে, তারপরে 7-এর পরে 8, 7 8 56। এটা হচ্ছে আমরা শর্টকাট দেখাইছি কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 5625,
তাহলে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এই যে এটা থেকে দেখো 5625 মাইনাস কতটুকু ছোট এটা বিয়োগ করে দাও। 5605 অর্থাৎ এখানে ছোট কতটুকু, অ্যাকচুয়ালি ছোট হচ্ছে দেখো 5625 থেকে যদি 5605 বিয়োগ করি তাহলে থাকবে কত 20। অর্থাৎ এটা 75 বর্গ থেকে এই সংখ্যাটা 5605 75 বর্গ থেকে মোটামুটি 20 কম আছে, ঠিক আছে। অর্থাৎ এই 5605 এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 75 বর্গ, ঠিক আছে। অর্থাৎ এইটাই হবে, এই 20ই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এরকম যে কোন একটা সংখ্যা দিয়ে বলে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, তুমি ফার্স্টে এটাকে ভাগের সাহায্যে বর্গমূলের নিয়মে আগাবা, দেন দেখবা এই যে ভাগের জায়গায় অর্থাৎ বর্গমূলের যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা কত, দেন এইটার সাথে এক যোগ করে, অলওয়েজ এক যোগ করে এর বর্গ সংখ্যা নির্ণয় করবা, ঠিক আছে। নির্ণয় করে মূল সংখ্যাটা এর বর্গ সংখ্যা থেকে বিয়োগ করে দিলেই তোমার ক্ষুদ্রতম সংখ্যাটা বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা সর্বদা এখানে যেই বর্গমূল সংখ্যাটা আসে এর সাথে এক যুক্ত করে এর বর্গ সংখ্যা নির্ণয় করি? তার কারণ হচ্ছে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এত এর বর্গ হয়েও, ঠিক আছে, আরো সামনের দিকে আগাইছে, ঠিক আছে। অর্থাৎ সে আরো কিছু অল্প কিছু সংখ্যার জন্য এখানে পরের সংখ্যাটার বর্গ হইতে পারে না, ঠিক আছে। এই জন্য আমরা এক যোগ করে এর বর্গ সংখ্যা নির্ণয় করে এই বর্গ সংখ্যা থেকে মূল সংখ্যাটা বাদ দেই যে কতর জন্য এর পরের সংখ্যার বর্গ হতে পারে না। যেমন এখানে 5605 আছে, তো এই 5605 74 বর্গ হয়েও 129 অবশিষ্ট রয়ে গেছে। তার মানে এই সংখ্যাটা কার দিকে আগাইছিল? 75 বর্গের দিকে আগাইছিল। দেখছো আমরা 75 বর্গ নির্ণয় করছি, নির্ণয় করে সেখান থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করছি, অর্থাৎ বিয়োগ করার ফলে আমরা পেয়েছি 20। তার মানে এই সংখ্যার সাথে যদি আরো 20 থাকতো তাহলে এটা 74 বর্গ না হয়ে 75 বর্গ হয়ে যেত, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা যে মৌলিক গুণনীয়কের সাহায্য এর এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু সলভ করি। তো বন্ধুরা এইবার খেয়াল করো, দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রায় হয় যে একটা সংখ্যা দিয়ে বলে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে গুণফল বা ভাগফল একটি পূর্ণবর্গ হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয়ের সিস্টেম আছে সেই পদ্ধতিতে আগাবো। যদি ভাগফল এবং গুণফল রিলেটেড থাকে এই ধরনের কোয়েশ্চেনে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সিস্টেমে আগাবো, আর যোগফল বিয়োগফল রিলেটেড থাকলে আমরা ভাগের সাহায্যে বর্গমূলের নিয়মে আগাবো। জাস্ট সিম্পল, ঠিক আছে। তো দেখো এখানে বলছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। তো আসো ফার্স্টে আমরা এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। 147, দেখো যেহেতু শেষে জোড়া সংখ্যা নাই তার মানে 2 দ্বারা যাবে না, তাহলে কত দ্বারা চিন্তা করবো? তার পরবর্তী মৌলিক সংখ্যা 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 3। তাহলে 3 দ্বারা যাবে কিনা সেটা টেস্ট করার সিস্টেম কি? 1 আর 4 যোগ করলে 5, 5 এর সাথে যোগ করলে কত হয়? 12। তাহলে 12 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? आंसर হচ্ছে ইয়েস, 3 4 12। তার মানে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আসো আমরা 3 দ্বারা ভাগ করে ফেলি। দেখো 14 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 4 12। তাহলে 12 চলে গেলে 14 থেকে থাকে কত? 2। তার পাশে আছে 7, বসে দাও 27। তাহলে 27 কে 3 দ্বারা ভাগ করো, কত হয়? 3 9 27। দেখো এই ক্ষেত্রে এটা যেহেতু জোড় সংখ্যা না 2 দ্বারা যাবে না, 3 দ্বারা কি যাবে? দেখো 4 আর 9 যোগ করলে 13, 3 দ্বারাও যাবে না, ঠিক আছে, যেহেতু 13 কে 3 দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে 5, যেহেতু শেষে 0 বা 5 নাই তাহলে 5 দ্বারাও যাবে না। তারপর হচ্ছে কি মৌলিক সংখ্যা হচ্ছে 5 এর পরে 7, তাহলে 7 দ্বারা কি যাবে? आंसर হচ্ছে ইয়েস, 7 সাথে কত হয়? 49 হয়। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং 147 সমান হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 7। যেহেতু এখানে তোমার খেয়াল করো 3টা অ্যাকচুয়ালি বিজোড়, পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে
প্রত্যেকটি মৌলিক গুণনীয়ক সংখ্যা জোড়ায় জোড়ায় থাকতে হবে, ঠিক আছে। যেমন ধরো এখানে 16 অথবা তোমার 4 4 একটা পূর্ণবর্গ সংখ্যা 2 এর, তাহলে এটাকে লেখা যায় 2 × 2, অর্থাৎ দুই মৌলিক সংখ্যাটা জোড়ায় আছে। অথবা এখানে তোমার মনে করো 9 বা তোমার মনে করো 36, ঠিক আছে। এই 36টা কেমন আছে দেখো, 2 × 2 × 3 × 3, ঠিক আছে। 2 × 4, 3 × 4 12, 3 × 12 36। তার মানে দেখো এই 3 দুইটা জোড়ায় আছে, এই 2 দুইটা জোড়ায় আছে। অর্থাৎ বর্গ সংখ্যা হওয়ার শর্তই হচ্ছে এখানে মৌলিক সংখ্যাগুলা জোড়ায় জোড়ায় থাকতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো, যেহেতু এখানে 3টা জোড়া সুট, অর্থাৎ তার জোড় নাই, ঠিক আছে, তাহলে একে পূর্ণবর্গ হওয়ার জন্য কোন সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করতে হবে? ডেফিনেটলি তোমার এটাকে পূর্ণবর্গ করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলেই তো 3 জোড়ায় পরিণত হয়ে যাবে, ফলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। আর এই পাশে 3 দ্বারা গুণ করলে ডেফিনেটলি এই পাশেও 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই পাশে 3 দ্বারা গুণ করা মানে 147 কে 3 দ্বারা গুণ করা, তার মানে মূল সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করা। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 3। যেহেতু 3 জোড়া সুট, সে জোড়ায় নাই, দ্যাটস ওয়াই তোমার ক্ষুদ্রতম সংখ্যা হবে এটা। তো এই ধরনের সংখ্যা যেটা বিজোড় পরে থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ক্ষুদ্রতম সংখ্যা হবে। অ্যাকচুয়ালি এখানে দেখো আরো অনেক সংখ্যা তুমি যদি এইটার সাথে গুণ করতা সেটা পূর্ণবর্গ হইতো 3 ছাড়াও। তুমি যদি এখানে 3টা 3 গুণ করতা, ঠিক আছে, তাহলে তো তারা জোড়াই থাকতো, ঠিক আছে, তাহলেও তো তারা পূর্ণবর্গ হতো। তাহলে কি একটা 3 গুণ করা যেই কথা, 3টা 3 গুণ করা কি একই কথা, নাকি সেটা আরো বড় সংখ্যা? আরো বড় সংখ্যা, বাট আমাদেরকে নির্ণয় করতে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা। দ্যাটস আমরা বড় সংখ্যা দ্বারা গুণ করি না, আমরা অ্যাকচুয়ালি ছোট সংখ্যা দ্বারা গুণ করে থাকি, ঠিক আছে, যেটা বিজোড় থাকে এটা দ্বারাই গুণ করি। আসলে আমরা আরেকটা দেখি। তো বন্ধুরা দেখো, এইটাই আজকের আলোচনার লাস্ট ম্যাথ। কি বলছে? 972 কোন ক্ষুদ্রতম 972কে অ্যাকচুয়ালি 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ হবে। তো আমরা বলছি ভাগফল গুণফল রিলেটেড থাকলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলের যে সিস্টেম, এই পদ্ধতিতে আগাবো, ঠিক আছে। তো আসো আমরা ফার্স্টে করে ফেলি 972। দেন আমরা এটাকে ফার্স্টে লিখি 2 দ্বারা ভাগ করি, যেহেতু শেষে জোড় সংখ্যা। 9কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তারপরে আমরা 7, এখান থেকে থাকে কত? 1, যেহেতু 4 দ্বিগুণে 8। তারপরে আমরা এর পাশে আছে 7, বসাইলাম 17। তাহলে 8 দ্বিগুণে 16 থাকে 1, তার পাশে বসাইলাম 2, 12। 6 দ্বিগুণে 12। দেন আবারও দেখো জোড়া সংখ্যা, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, আর 6কে 3 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 3। এবার তুমি খেয়াল করো কত দিয়ে যায়। দেখো এখানে 2 আর 4 এ যোগ করলে 6, 6 আর 3 এ যোগ করলে 9, ঠিক আছে। 9কে তো 3 দ্বারা ভাগ করা যায়, দ্যাটস ওয়াই এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো 3 আর 1 কত? 24, আর 3 কে ভাগ করলে 3 একে 3। দেখো 8 আর 1 এ যোগ করলে 9, 9কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। 8কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 3 দ্বিগুণে 6, 8 এর থেকে 6 নেমে গেলে থাকবে 2, এর পাশে আছে 1, বসে দাও, তাহলে কত হবে? 3 7 21। তাহলে আবারও দেখো 3 দ্বারা ভাগ করা যাবে, 3 নং 27, দেন আবারও 3 দ্বারা ভাগ করা যাবে, 3 3 9। আর ভাগ করা যাবে না, যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে। এবার আমরা সাজাই 972 সমান কত আছে? 2 গুণন 2 ইন্টু 3 আছে বাটা 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। সরি 5 লিখছি, এটা হবে 3। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো এখানে কোনটা হবে তোমার সেই ক্ষুদ্রতম সংখ্যা। দেখো দল ছুট আছে কোনটা? অ্যাকচুয়ালি এখানে এইটা এইটা এইটা, এখানে 3 আছে মূলত 5টা, যেহেতু 3 এর সংখ্যা বিজোড়, ঠিক আছে, যেহেতু 3 এর সংখ্যা বিজোড়, সুতরাং
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। এখান থেকে তুমি চাইলে লিখতে পারো, যেহেতু 3 বিজোড় সংখ্যক, 3 বিজোড় সংখ্যক, ঠিক আছে। যেহেতু 3 বিজোড় সংখ্যক, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। অর্থাৎ এই সংখ্যাটাকে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন দেখো, এই পাশে 3 দ্বারা ভাগ করা মানে এই পাশেও 3 দ্বারা ভাগ করা, না হলে তো দুই পাশ সমান হবে না। তাহলে দেখো তোমার এখান থেকে এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে তো জোড় সংখ্যক হয়ে যাবে, এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়, ঠিক আছে। তার মানে এটা একটা পূর্ণবর্গ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা 3 না নিয়ে 3টা 3 নিতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? তাহলেও কোনো সমস্যা হইতো না, তাহলেও পূর্ণবর্গ হইতো। দেখো, এই 3 কাটা, এই 3 কাটা, হ্যাঁ, তাহলেও তো দেখো এইটা জোড়া আছে, এইটা জোড়া আছে, এটাও তো পূর্ণবর্গ হইতো। বাট আমাদেরকে তো বলছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, এটা তো হচ্ছে একটা বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা বোঝায়। এই জন্য আমরা 3টা 3 না নিয়ে ওই যে একটা 3 বিজোড় পরে থাকে সেটা দ্বারা ভাগ করি, এই জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় এবং আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে নির্ণয় করতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবসময় দেখবা যে বিজোড় সংখ্যক আছে কোনটা, সেটাই হচ্ছে তোমার নির্ণয় অ্যান্সার বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা এবং কমেন্ট করে জানিয়ে দিবা যে কেমন লাগছে, অ্যান্ড তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর নেক্সট ভিডিও সবার আগে পেতে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।